নিষিদ্ধ চাওয়া লেখিকা আফরোজা পর্ব ৩৯, ৪০, ৪১। সজল কোলে করে ইসরাতকে ওয়াশরুমে নিয়ে গেছে গোসল করানোর জন্য। ইসরাত, আপনি এখন চলে যান, আমি একা একা গোসল করতে পারবো। সজল ঠিকমতো দাঁড়াতে পারে না, আবার একা একা গোসল করবে। যা দেখার সব তো দেখে ফেলেছি, এখন আর তোমার লজ্জা কিসের চন্দ্রমুখী? ইসরাত সজলের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। সজল, এভাবে তাকিয়ে আছো কেন? ইসরাত, আপনি কি আমাকে চন্দ্রমুখী বলে ডাকছেন? আমার তো বিশ্বাস হচ্ছে না। সজল, হ্যাঁ, তোমাকেই চন্দ্রমুখী বলে ডেকেছি। ইসরাত, আর একবার ডাকুন প্লিজ। সজল, চন্দ্রমুখী। ইসরাত সজলকে জড়িয়ে ধরল। আপনার মুখে এই নামটা শুনে আমার জীবনে যত দুঃখ কষ্ট সব মুছে গিয়েছে। সজল ইসরাতকে গোসল করিয়ে নিজেও গোসল করে নিল। ইসরাতকে চেয়ারে বসিয়ে চুলের পানি মুছে দিচ্ছে। ইমতিয়াজ কেবিনের রুমের দরজায় নক করে, ভাইয়া আসতে পারি? সজল, আসো। ইসরাত চেয়ারে সোজা হয়ে বসলো। সজলের হাত চুল থেকে সরিয়ে দিল। ওনাটা মাথায় দিয়ে মাথা নিচু করে বসে আছে। লজ্জা লাগছে, আবার ভয়ও করছে। ইমতিয়াজ, ভাই নতুন বেড নিয়ে এসেছি, কেবিনের এই বেড সরিয়ে নতুন বেড বসিয়ে দিচ্ছি। আর আপনি যা যা আনতে বলেছেন সব নিয়ে আসছি। ওয়ার্ড বয় এসে পুরন বেডটাকে নিয়ে গেল, নতুন বেডটাকে বসিয়ে দিয়েছে। সবকিছু ঠিকঠাক করে দিয়ে চলে গেল ওয়ার্ড বয়। ইসরাত এখনো মাথা নিচু করে বসে আছে। বেড ভেঙে গেছে, চাদরে রক্ত মেখেছিল, তাই সজল ইমতিয়াজকে কল দিয়ে বেড সরানোর কথা বলছে। সকালে ইমতিয়াজের হাতে কাপড় চোপড় আনিয়েছে ইসরাতের আর সজলের জন্য। ইমতিয়াজ, ভাই আমি এখন তাহলে যাই? সজল, হ্যাঁ যাও, আমি কিছুক্ষণ পরে বের হব। জামালকে বলে দিও আমি বের হওয়ার পরে চেয়ারম্যান সাহেবকে তার মেয়ের সাথে দেখা করাতে। ইমতিয়াজ চলে গেল। ইসরাত মাথার ঘোমটাটা সরিয়ে সজলের দিকে তাকিয়ে রাগ হয়ে বলছে, কি মনে করবে সবাই? আপনার জন্য সবাই খারাপ মনে করবে আমাকে। ভাইয়া কি ভাববে বলুন তো? লজ্জায় তো আমি ভাইয়ার সামনে মুখ দেখাতে পারবো না। আমার গায়ে তো কলঙ্ক লেগে গেল। হারাম সম্পর্কে আমি লিপ্ত হলাম, আপনার জন্য বদনামের ভাগিদার হলাম। এখন তো সবাই আমাকে খারাপ মনে করবে। সজল, তুমি নাকি আমাকে ভালোবাসো, আমার জন্য কলঙ্কের দাগ গায়ে নিতে পারবে না? ইসরাত, আপনার জন্য কলঙ্ক মাথা পেতে নিব, কিন্তু আল্লাহ যেটাকে হারাম বলে ঘোষণা দিছে সেটা জেনে বুঝে কেন করব? পবিত্রের বন্ধনে তো আবদ্ধ হতে পারি। সজল, চন্দ্রমুখী, এ বিষয়ে তোমার সাথে আমি পরে কথা বলবো। ইসরাত পেটে হাত দিয়ে চিৎকার দিল। পেটে ব্যথা করছে, মাথাটা চিনচিন করছে, সবকিছু ঝাপসা ঝাপসা দেখছে। এতটুকু শরীরে অপারেশনের পরে এত বড় একটা ধকল, শরীরের অবস্থা বেশি খারাপ হয়ে গেছে। সজল ইসরাতের হাত ধরে বেডে নিয়ে গেল। তোমার কি বেশি খারাপ লাগছে চন্দ্রমুখী? ইসরাত, পেটে ব্যথা করছে, সবকিছু ঝাপসা ঝাপসা দেখছি। সজল বুঝতে পারলো চন্দ্রমুখীকে বেশি যন্ত্রণা দিয়ে ফেলছে। অসুস্থ মেয়েটার উপরে মায়া করা উচিত ছিল, কিন্তু কি করবে, নিজে তো নিজের আয়ত্তে ছিল না, বেসামাল হয়ে পড়েছিল। ইমতিয়াজের হাতে স্যুপ আর পেইন কিলার আনিয়ে দিল। ইসরাতকে স্যুপ খাইয়ে দিয়ে পেইন কিলার খাওয়ালো। ইসরাতকে শোয়াই দিয়ে গায়ে কম্বল টেনে দিল। সজল ইসরাতের কপালে আর গালে চুমু দিয়ে বলল, তুমি রেস্ট করো, আমি আসছি, পরে আবার আসবো। ইসরাত, আপনি আবার চলে যাবেন না তো একবারে? সজল, আমি আছি, তুমি চিন্তা করিও না বলে বেরিয়ে গেল। সজল কেবিন থেকে বেরিয়ে দেখে ইরফান একজন নার্সের সাথে কথা বলতে বলতে ইসরাতের কেবিনের দিকে আসতে। সজলের মাথায় রক্ত উঠে গেল, হাত মুষ্টিবদ্ধ করে নিল। জামাল, ভাই আমি এখানে। ইমতিয়াজ হেসে উঠল। জামাল, বাবা গাড়িতে উঠছে, আসতে আছে। সজল জামালের দিকে অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, চেয়ারম্যান সাহেবকে বলে দিস তার মেয়ে ডাক্তার চেঞ্জ করতে, না হলে রক্তের বন্যা বয়ে যাবে এখানে। বলে সজল হনহন করে বেরিয়ে গেল। ইমতিয়াজ জামালের দিকে চোখ মেরে ফ্লাইং কিস দিয়ে বাঁকা হাসি দিয়ে টাটা দিয়ে চলে গেল। জামাল বেচারা কি করবে বুঝতে পারতেছে না। একদিকেই ঘাটতারা সজল, আরেকদিকে বাবা। সবাই শুধু ওকে ধমক দেয়। সব দিক সামলাতে সামলাতে এই জামালের অবস্থা 12টা বেজে যাচ্ছে, কিন্তু কেউ কিছু বোঝার চেষ্টা করছে না। সবকিছুর প্রেশার এসে ওর উপরে পড়ে। ইফরান ইসরাতের কেবিনে ঢুকে দেখে ইসরাত ঘুমাচ্ছে। ইফরান ইসরাতের দিকে তাকিয়ে আছে। একদিনে মেয়েটার চেহারা মলিন হয়ে গিয়েছে, শরীরের রংটা কালচে হয়ে আছে এখনো। চেহারার দিকে তাকালে মায়া লাগে। ইফরানের বুকটা ব্যথা করছে এই অবস্থায় তার প্রিয় মানুষটাকে দেখে। ছোটবেলা থেকে মেয়েটা অসুস্থ। নার্স, স্যার রোগী কি কালকে রাত্রে স্যালাইন দেওয়ার কথা ছিল, দিতে পারি নাই, আজকে এখন 2টা স্যালাইন দিতে হবে। 2টা একসাথে দিলে রোগীর সমস্যা হবে না তো? ইরফান নার্সকে ধমক দিয়ে, কালকে রাতে স্যালাইন দাওনি মানে? নার্স, কাল রাতে কেবিন লক করা ছিল, অনেকবার কেবিনের দরজায় টোকা দিয়েছি, কেবিনের দরজা কেউ খোলেনি, তাই আমি চলে গিয়েছিলাম। ইরফান, স্যালাইন একসাথে 2 হাতে 2টা লাগাও কুইক।
ওর শরীরে স্যালাইনের প্রয়োজন, ও অনেক দুর্বল হয়ে আছে। ওকে সকালবেলা কি খাইয়েছো? নার্স, আমি মাত্র এই আপনার সাথে আসলাম। ইরফান, এই কেবিন থেকে এখনই বেরিয়ে যাও, অন্য নার্স পাঠাও। তোমার মতো এরকম নার্সের কোনো প্রয়োজন নেই, রোগীর দিকে ভালো মতো খেয়াল রাখতে পারে না। তোমাকে বলছি না সকাল 6টা বাজে ওকে খাওয়াতে হবে? নার্স কেঁপে ওঠে ভয়েতেও তার কণ্ঠ। স্যার, আমি সকালে আসতেছিলাম কিন্তু অনেক বডিগার্ড এদিকে দাঁড়িয়েছিল, কাউকে এড়িয়ে আসতে দেয়নি, তাই আমি আসতে পারিনি। চিল্লাচিল্লির আওয়াজে ইসরাতের ঘুম ভেঙে গেল। ইসরাত, কি হয়েছে, এরকম চিল্লাচিল্লি করছেন কেন? ইফরান, সরি প্রিন্সেস, আমার কারণে তোমার ঘুম ভেঙে গিয়েছে। এখন শরীরটা কেমন লাগছে? ইসরাত, ভালো লাগছে না, পেটে প্রচণ্ড ব্যথা করছে আর বমি আসছে আমার। ইফরান ইসরাতের দিকে কিছুটা এগিয়ে গিয়ে কপালে হাত দিয়ে, তোমার গায়ে তো জ্বর চলে এসেছে, কালকে তুমি রেস্ট নাওনি। ইসরাত মনে মনে বলছে, খুব ভালোভাবে রেস্ট নিয়েছি, ওই রকম রেস্ট আমি জীবনের প্রথম নিয়েছি। ইসরাতের রাতের কথা মনে হতেই লজ্জা লাগলো, নাক মুখ কম্বল দিয়ে ঢেকে নিল। চেয়ারম্যান সাহেব কেবিনে প্রবেশ করলো, সাথে জামালও আছে। ইফরান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? চেয়ারম্যান সাহেব, ওয়ালাইকুম আসসালাম। কি করে আর ভালো থাকি, কলিজাটা হাতে নিয়ে বসেছিলাম। কখন আমার মামুনি সুস্থ হবে ঠিকমতো চেক করছো? আর তো কোনো সমস্যা নাই, বাড়িতে নিয়ে যেতে পারবো? ইফরান, কালকে তো অপারেশন সাকসেসফুল হয়েছিল, কালকে রাত্রেও স্যালাইন দেওয়ার কথা ছিল। নার্স এসে কেবিন রুম লক পেয়েছে, স্যালাইন দেওয়া হয়নি। এখন একসাথে দুইটা স্যালাইন দিতে হবে, কিছু টেস্ট করাতে হবে। আজকে নিতে পারবেন না, গায়ে জ্বর এসেছে, এখনো বলতে পারছি না কখন ওকে রিলিজ করবে। চেয়ারম্যান সাহেব জামালের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে, কালকে আমাকে পাঠিয়ে দিয়ে বলেছো তুমি মামনির সবকিছু ঠিকঠাক মতো দেখবে, সবকিছু খেয়াল রাখবে। এই তোমার খেয়াল রাখা? কালকে রাত্রে স্যালাইন দেওয়া হয়নি কেন? কোথায় ছিলে তুমি? কেবিন রুম কে লক করছে? ইসরাতের ভয়ে কলিজা শুকিয়ে যাচ্ছে। বাবা যদি সত্যিটা জেনে যায় কালকে রাতে আমার সাথে স্যার ছিল, তাহলে বাবা আমাকে মেরেই ফেলবে। জামাল ঢোক গিলে আস্তে করে বলল, বাবা, বনু কেবিন রুম লক করে ঘুমিয়েছিল। চেয়ারম্যান সাহেব, কাল রাতেই মামুনির জ্ঞান ফিরছে, তুমি আমাকে কল দিয়ে রাতেই জানালে না কেন? অপদার্থ ছেলে, কোনো কাজ ঠিকমতো করতে পারে না। জামাল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মামুনি, তোমার এখন কেমন লাগছে? তোমার গায়ে নাকি জ্বর এসেছে, বেশি কষ্ট হচ্ছে? ইসরাত, বাবা, বেশি কষ্ট হচ্ছে না, আমি ঠিক আছি, ভাইয়াকে বকা দিও না, আমি রাতে কেবিন লক করে ঘুমিয়েছি। চেয়ারম্যান সাহেব ইসরাতের হাত ধরে, অপদার্থের সাপোর্ট করছো? এই অপদার্থ আজ পর্যন্ত কোনো কাজ ঠিক মতন করতে পারে নাই। চেয়ারম্যান সাহেব ইসরাতের সাথে অনেক সময় গল্প করে বিদায় নিয়ে চলে গেল। ইফরান, প্রিন্সেস ঠিকমতো খাবার খেয়ে নিও, ওষুধগুলো টাইম মতো নিবে, কোনো গাফিলতি করবে না, আমি কিছুক্ষণ পরে আবার আসবো। 11টা বাজে। ফারিয়া, রিদিমা, ইহানা, আদনান ফুল নিয়ে সবাই ইসরাতের কেবিনে ঢুকলো। ইসরাত সবাইকে দেখে বালিশে হেলান দিয়ে বসলো। রিদিমা, আরে উঠতে হবে না, তোর কষ্ট হবে। ইহানা ইসরাতকে জড়িয়ে ধরে, কেমন আছিস কলিজা, শরীরটা একটু ভালো লাগছে? ফারিয়া, তোর একার কলিজা নাকি, আমাদেরকেও জড়িয়ে ধরার সুযোগ দে, একাই জড়িয়ে ধরেছিস। রিদিমা, তোরা এরকম ঝগড়া করিস না, তোরা দুজন সর, আমাকে জড়িয়ে ধরতে দে। ইসরাত, উফ, ব্যথা লাগছে। আদনান, এই মেয়েগুলো, তোমরা এখানে ভাবিকে দেখতে আসতো নাকি অসুস্থ মানুষটাকে আরো অসুস্থ বানাতে আসছো? বসো চেয়ারে সবগুলো। রিদিমা ভেঙচি মেরে, আপনাকে আমাদের সাথে আসতে বলেছে কে? সব কিছুতে শুধু ডাক দেন। আদনান, থাপ্পড় দিব, বেশি কথা বলো। ভাবি কেমন আছেন? ভাইয়াকে পেয়ে তো অনেক সুস্থ হয়ে গেছেন। ইহানা, ভাইয়াকে পেয়ে মানে? সজল স্যার দেশে আসছে। আদনান, সেটা তো ভাবি ভালো করে বলতে পারে, বলে বাঁকা হাসি দিল। সবাই ইসরাতের দিকে তাকালো। ইসরাত মাথা নিচু করে, হ্যাঁ স্যার দেশে আসতে। রিদিমা, কখন আসতে, কি বলছিস? আমার তো বিশ্বাস হচ্ছে না। ফারিয়া ইসরাতের হাত ধরে ঝাঁকানি দিয়ে, স্যার কি বলছে তোকে? ইসরাত আ করে চিৎকার দিয়ে উঠল। ফারিয়া, সরি, তোর হাতে স্যালাইন দেওয়া খেয়াল নাই। ইসরাতের মুখের দিকে তাকিয়ে দেখে গালে গলায় হাতে সব জায়গায় কামড়ের ছোপ ছোপ দাগ। ফারিয়া, কিরে ইসরাত, তোর শরীরে কামড়ের দাগ কেন এত? ইহানা, রিদিমা, কই দেখি কিসের দাগ, বলে ইসরাতের দিকে এগিয়ে গিয়ে ইসরাতকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে।